2024 সাধারণ নির্বাচন অসাধারণ হয়েছে। স্থান কাল ক্ষেত্র বিশেষে ভোট হয়েছে। লক্ষ্য একটাই, জিততে হবে, সরকার গড়তে হবে। তবে তার ঊর্ধ্বে গিয়ে বিজেপির স্লোগান শুধু জিতলেই হবে না, 400 পার করতে হবে। এক এক জায়গায় এক এক রকম মুদ্রায় ভোট হয়েছে। রাজ্য বিশেষ, জেলা, এমনকি লোকসভা, তাও ছাড়িয়ে অঞ্চল বিশেষে ভোট হয়েছে। তা তো ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই পরিষ্কার হয়ে গেছে কোথায় কোন মুদ্রায় ভোট হয়েছে। রেই রেই করে তেড়ে আসবে যদি বলি ভোট বিজেপির বিরুদ্ধে হয়েছে, মোদিজির বিরুদ্ধে হয়েছে। 2024 লোকসভা ভোট সরকার গড়েছে মোদিজির নেতৃত্বে বিজেপি জোট। তবে সমীকরণ দেখাবো যাতে পরিষ্কার হয়ে যাবে, প্রায় সারা দেশের জনগণ এইবার মোদিজির বিরুদ্ধে ভোট দিয়েছে, যার ফলে পরিস্থিতি এইরকম দাঁড়িয়েছে। মানতে কষ্ট হলেও জানতে হবে আঁকড়া, জানলেই পরিষ্কার হবে ভোটের জোট। চলুন একটু দেখে নেব বিজেপি কি পেল আর কি গেল। আগে যাওয়াটাই বলি, তারপরে নাই বলবো কি লাভটা হলো। চাওয়া পাওয়া বহু থাকে, তবে রাজনীতিটা রণকৌশলের, সে তো সবাই জানে। তবে এই কথাটা অনেকেরই হজম হবে না যে ভারতের মতো দেশে শুধু রণকৌশল দিয়ে ভোটে জেতা যায়। ভাবতে অবাক লাগলেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, বিশেষ জোট সরকার গড়েছে, সম্পূর্ণটা রণকৌশলে বিজেপি এগিয়েছে। কি ছিল সেই রণকৌশল? এই কৌশল বহু রকমের হতে পারে, তবে ভোট বিজেপি পেয়েছে মোট 36% মতো, অর্থাৎ প্রতি 100 জনে 64 জনই চান না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোক। তারপরেও সব থেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী। তাহলে কোন কৌশলে জিতল? ইডি সিবিআই দিয়ে চাপে রেখে, নাকি ইডি দ্বারা বাজেয়াপ্ত 3500 কোটি টাকার দানের প্রলোভনে বাংলায় জয়? অনেক বাঙালিরই এখন এই টাকার ভাগ যদি কিছুটা পাওয়া যায়, তাহলে হয়তো বেশ মোটা অঙ্কের একটা টাকার তড়পা পকেটে ঢুকবে। তা বেশ ভালো স্বপ্নের বেড়াজাল বুনেছে। আচ্ছা, এই টাকাটা মোদিজির মতেই সারা বাংলার জনগণের মধ্যে ভাগ করে দিলে আমি কত পাবো বা আপনি কত পাবেন? 3500 কোটি টাকা শুনেই তো মনটা ভরে গেল, জিভে জল এসে গেল। তাহলে ভাগ হলে কত হবে? সোজা হিসেবে দেখি, আমাদের রাজ্যের জনগণ ধরেই নিলাম প্রায় 10 কোটি। তাহলে সোজা হিসাবে 10 কোটি টাকার ভাগ যদি হতো, তাহলে 1 টাকা করে পেত সকলে। এবার তাহলে 3500 কোটি টাকা ভাগ করলে কত পাবে? মাত্র 350 টাকা এক একজনের মাথা পিছু পাবে। মাথা পিছু নিতেই তো মাথায় হাত, মাত্র 350 টাকা। হ্যাঁ, গতবার আসন ছিল বিজেপির জোটের প্রায় 350, সেখান থেকে 60 আসন কমে 293। তাও কি এবার পেয়েছে? ভাবুন, যদি অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু যদি বিজেপির জোটে না জুটতেন, তাহলে বিজেপি সরকার কোথায় দাঁড়াতো? ওহো, সরকারই হতো না। অন্ধ্রপ্রদেশ থেকেই 21টি আসন এসেছে, তার মধ্যে 3টি বিজেপি জিতেছে আর 16টি টিডিপি, 2টি জনসেনা। তাহলে ভাবুন, অন্ধ্রপ্রদেশ থেকেই তো 21টি আসন, আর আমাদের বেশি আছে কত? 272 যোগ 21, 293। 21টি আসন চলে গেলেই কিন্তু খেল খতম হয়ে যেত বিজেপির। আসলে তাদের মনে কোনো যুক্তি তর্ক কাজে লাগবে না, তারা একটাই কথা বলবে আর চিল্লিয়ে যাবে যে বিজেপি একাই 240। তারা এই কথাটা ভাববে না ভোটের আগে 400 পার, এখন 293, বিজেপি 240। তাদের অন্য কোনো যুক্তিতর্ক মাথায় ঢোকে না। আসলেও তো হিসাবটা কোথায়? সরকার তো গড়েছে বিজেপি, তবে কি নিজের দমে হিসাব করতে বসলে ওই বাজেয়াপ্ত 3500 কোটি টাকার ভাগের মতোই হবে। বিহার নীতিশ কুমারের সরকার পড়লো উঠলো, সেটা বড় ব্যাপার নয়, আসলে সমীকরণটা বড়। যদি নীতিশ কুমার, লালু প্রসাদের আরজেডি আর কংগ্রেস বিহারে এক হয়ে ভোটে লড়তেন, তাহলে কি হতো? বিজেপি এখন 12টি আসন পেয়েছে, তবে তখন কি একটাও থাকতো আসন? যদি ভোটের 3-4 মাস আগে বিজেপি নীতিশ কুমারকে দলে না আনতে পারত, তাহলে কি হতো? বিহারে নীতিশ আর চিরাগের জোট ছাড়া বিজেপি আসন তো দূরে থাক, চিরাগই জ্বলতো না, একেবারে ধরাশায়ী হতো। এইবার আসা যাক মহারাষ্ট্রে। সত্যিই যা হয়েছে তা নিয়ে ভাবা মানে বৃথা, তারপরেও না ভেবে কোনো উপায় নেই, ভাবতে আপনাকে হবেই। এনসিপি জোট বাদ রাখলাম, যদি উদ্ধব ঠাকরে শিবসেনা অটুট থাকতো আর কংগ্রেস জোট যেভাবে আসন শেয়ার করে লড়েছে,
তাতে কি হতো? একনাথ শিন্দের শিবসেনা 7 আসন ছেড়েই দিলাম, বিজেপি লড়েছিল 28 আসন, জিতেছে 9টি আসন। ওই 9টি আসনও কি থাকতো বিজেপির দখলে? মহারাষ্ট্রে যেভাবে ভোট হয়েছে তাতে সম্পূর্ণ বিজেপি বিরোধী ভোট, এটা সকলেই জানে এবং সকলকে মানতেই হবে। এইবার চলুন উত্তরপ্রদেশ। অমিত শাহ সবসময় বলতেন বিজেপির আসন সবসময় গোনা শুরু হয় 100 থেকে। তার মানে উত্তরপ্রদেশ আর গুজরাট এই দুই জায়গায় আসন ধরলেই 100টি আসন বিজেপির দখলেই থেকে যায়। সেখান থেকে এইবার উত্তরপ্রদেশের গড় বাঁচাতেই ধরাশয়ী বিজেপি, যেখানে মাত্র 36 আসনে সন্তুষ্ট থাকতে হচ্ছে বিজেপি জোটকে। সত্যিই তো কথা হচ্ছে জোটের, শুধু বিজেপি নয়। যদি এখান থেকে জয়ন্ত চৌধুরী বিজেপির জোটে না থাকতো, আসলেই বরাবর কখনো ছিল না জয়ন্ত চৌধুরী বিজেপি জোটের সাথে, যদি তাহলে এই জয়ন্ত চৌধুরী না থাকতো তাহলে কি হতো? উনি জোটে আসায় বিজেপির 4টি আসনে ভোট বেড়েছে, অর্থাৎ 4 আসন বেড়েছে বিজেপির। তাহলে ভাবুন, উত্তরপ্রদেশে 30-এর নিচে নেমে যেত শুধু জয়ন্ত চৌধুরী না থাকলেও। কর্ণাটকেও সেই একই ব্যাপার, জেডিএস জোটে না আসলে বিজেপি কিন্তু ধরাশয়ী হয়ে যেত, অর্ধেক আসনে পৌঁছে যেত। এইচডি দেবেগৌড়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস জোটে, তবুও তিনি এখন বিজেপি জোটে। তেলেঙ্গানা, এখানে ছাপ্পড় ফাড়কে দিয়েছে মোদিজিকে, 17 আসনের মধ্যে 8 আসন। কিভাবে হলো এই সফলতা? আসলেও কি তাহলে দক্ষিণে বিজেপির প্রভাব বাড়ছে? হ্যাঁ, সত্যিই বাড়ছে। দেখুন, যদি কিনা হিন্দি বলয়ের ভরসায় এইবার মোদিজি ভোটে লড়তো, তাহলে সিংহাসনে বসা হতো না। শুধু বাইরের রাজ্য অর্থাৎ গোবলয়ের বাইরের থেকে আসন আসায় নরেন্দ্র মোদী তৃতীয়বার না হলে হতো না কোনোভাবেই। এইবার লাভের অংশটা একটু দেখে নেব। কেরালায় প্রথমবার আসন পেয়েছে বিজেপি, শুধু তাই নয়, ভোটের শতাংশটাও কম নয়, প্রায় 16.5%। এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু কেরালায়ও বাম কংগ্রেস খেলতে খেলতে পশ্চিমবাংলা ত্রিপুরার মতো অবস্থা হবে। হাতে কাস্তে হাতুড়ি তারা তুলে নিতে হবে, অর্থাৎ জোট হতে হবে। শুধু 1 আসন জিতেছে তাই নয়, আরও 3টি আসনে জোট টক্কর দিয়েছে। এমনকি বিধানসভার ক্ষেত্র হিসাবেও প্রায় 11টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তামিলনাড়ু, এখানে বিজেপির নেতৃত্ব বেশ খানিকটা আশা করেছিল, এমনকি আন্নামালায় আশা জাগিয়েছিল, তবে সে আশা নিরাশায় পরিণত হয়েছে। আসন তো একটিও পায়নি, তবে সফলতা বলতে বিজেপি ভোট পেয়েছে 11.24%। আসলে দক্ষিণে এই রাজ্যগুলিতে বিজেপির পদ্ম ফুটবে কিনা তা বহু সংশয় আছে, তবে মানতেই হবে ভোটের শতাংশ বেশ বেড়েছে, এটাই বিজেপির লাভ। এইবার রাজধানী দিল্লি আসুন, অনেকে অনেক রকম বললেও দিল্লিতে হ্যাট্রিক, 7-7, এটা একটা রেকর্ড। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেসের পূর্ব মুখ্যমন্ত্রী কমলনাথ আর ভূপেশ বাঘেল পর্যন্ত তাদের নিজেদের যে আসনগুলো ছিল, একটি আসন, সেই আসনগুলোও ধরে রাখতে পারেনি। আসলে এখানে ভোটের শতাংশ কম হলেও আসন সংখ্যা বেড়েছে। তাহলে বিজেপির কি লাভ হলো আর কি লস হলো? আসলে সিংহাসন বাঁচিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ আর ওড়িশা, না হলে কোনোভাবেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হতেন না নরেন্দ্র মোদী। তারপরেও সমীকরণে জিতে এসেছে। তবে সমস্যা কোথায় দাঁড়িয়েছে জানেন? এতদিনে মোদিজির উপর কেউ কোনো কথা বলতে পারতো না, সকলে বাহবা দিত, যাই করুক না কেন ভালো করবে। মোদিজি করেছে যখন ভালোর জন্যই করেছে, এই মনোভাব থাকবে না আর। মোদিজির ইমেজ কমেছে, কমতে তো থাকবেই। এইবার কথা হলো কতটা কমেছে। আসলে দেখুন কতটা আছে তার ইমেজ। মোদিজির হাই কোয়ালিটির সিকিউরিটি ভেঙে সাধারণ জনগণ চটি হাতে চলে যাচ্ছে তার সামনে। আবার চটির কথা উঠালাম, এই রাজ্যের কথা তো বলাই হলো না। আচ্ছা, গতবার 18টি আসন, এইবারে 12তে নেমেছে, তাও আবার কাঠি তমলুক দুটোই জিতেছে বিজেপি। তাছাড়াও 2টি আসন তো কান ঘেঁষে বেরিয়েছে। সুকান্তবাবু উনি তো অল্পের জন্য নিজ আসন বাঁচিয়ে ফেলেছেন। তাহলে বঙ্গ বিজেপির কি একেবারেই ডাহা ফেল হয়ে গেল? তেমনটাই দেখাচ্ছে না। যা হয়েছে তা তো ভাগ করে দেওয়া যাচ্ছে, উত্তরবঙ্গ, অধিকারীগড় আর মতুয়াগড়, ব্যাস খতম। তাহলে নিজের ক্ষমতায় বা বঙ্গ বিজেপির ক্ষমতায় কি আসলো? আসলে হারলে সমালোচনা হয়, তবে জিতলেও হয় কখন জানেন? যখন স্ট্র্যাটেজি আর ক্যাপ্টেনের ভুলে হয় তখন হয়, জিতলেও সমালোচনা। বুঝতেই পারছেন তাহলে সমালোচনা কেন হচ্ছে। তখনই প্রশ্ন ওঠে আদি আর নব্যদের নিয়ে। কেন প্রশ্ন উঠবে না ভাবুন। বাংলার রায়গঞ্জ, রানাঘাট, বনগাঁ জিতেছে, তার মধ্যেকার বিধানসভায় রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা
এই 3 বিধানসভায় উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী ঘোষণা করতেই পার্টির নিজেদের মধ্যে কত রকম আন্দোলন, এমনকি বিজেপি দলের থেকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ক্যান্ডিডেট পর্যন্ত খাড়া হয়েছে। তাহলে ভাবুন, এই কোন্দল কি শুধু বাংলায়? এ তো সারা ভারতে একই ছবি। তাই তো জমকার বল রাহি হ্যায় আরএসএস প্রধান মোহন ভাগবত, অহংকার ভালো নাই। রাজস্থানের বসুন্ধরা রাজেও চুপ নেই, তারা তো সুযোগ পেয়েছে বলার। আর ওইদিকে বিজেপির আসন কমার থেকে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হলো বিজেপির মধ্যে, আদি আর নব্য বিজেপির মধ্যে। একেবারে প্রতিটা রাজ্যে এখন বঙ্গ বিজেপির মতো অবস্থা। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? লাভের মধ্যে বিজেপি ক্ষমতায় আসলো 3.0, দক্ষিণে ভোটের শতাংশ বাড়ল, কেন্দ্রে ক্ষমতায় ধরে রাখলো, আর লসের পরিমাণ পরিমাপযোগ্য নয়। তবে বড় লস কি হয়েছে জানেন? মোদিজির নেতৃত্বে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার থেকে বহুদূর। বিজেপির মধ্যে আদি নব্যের বড় ঝড় উঠেছে, হিন্দি বলায় বিজেপির ভাঙন ধরেছে। আরএসএস অখুশি, পুরনো নেতারা মুখিয়ে রয়েছে সুযোগের। আপনার হিসাবে বিজেপির সবথেকে বড় ক্ষতি কী হয়েছে? অবশ্যই সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।